এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের আকস্মিক হামলায় লন্ডভন্ড ইসরায়েল। হতবাক ইসরায়েলিরা, তারা কল্পনাও করেনি ইরান আগে হামলা করবে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যখন লোহিত আকাশ চিরে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে শুরু করলো, তখন থমকে যায় গোটা তেল আবিব। সাইরেনের তীব্র আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এমনকি হাসপাতালের নবজাতকদের ইনকিউবেটর পর্যন্ত সরিয়ে নিতে হয়েছে মাটির নিচে সুরক্ষিত বাংকরে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা কারো কাছেই হয়তো এই আঘাতের আগাম কোনো স্পষ্ট বার্তা ছিল না। ইসরায়েলের 13 নম্বর চ্যানেলের সামরিক সংবাদদাতা অ্যালান বেন ডেভিড স্পষ্ট করেই বলেছেন, তেল আবিব ভাবতেও পারেনি যে ইরান এভাবে সরাসরি আঘাত হানার দুঃসাহস দেখাবে। সাম্প্রতিক ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের পর মনে করা হয়েছিল ইরান হয়তো এবার পিছু হটবে, কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করল তেহরানের এই আকস্মিক হামলা। এদিকে আবার সেই খেইবার সেখান গেল ইসরায়েলি রাডার খেইবার সেখানকেই চিনতেই পারেনি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান থেকে প্রকাশিত এই ভিডিওই প্রমাণ করে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। এই নীতিতেই যুদ্ধ করছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। যুদ্ধই ইরানের একমাত্র শক্তি, জীবন মরণের লড়াই। এটি ইসরায়েলের অস্তিত্ব ধুলোয় মেশানোর লড়াই। সোমবার ইসরায়েলে ইরানের যতগুলো মিসাইল ছুটে গিয়েছে সবগুলোই ফাঁকি দিয়েছে ইসরায়েলি রাডার। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছে ইরানের শক্তিধর খেইবার শেকান, গদর আর ইমাদের মতো মিসাইল। ইরান গতকালের হামলায় মূলত ব্যবহার করেছে এই 3 ধরনের মিসাইল। এদিকে ফের যুদ্ধে জড়ালে একাই লড়াই করতে হবে নেতানিয়াহুকে, সতর্ক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চরম বেকায়দায় নেতানিয়াহু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের যৌথ হামলা চালিয়ে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রমাণ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েক মাসের ব্যবধানে পাল্টেছে সম্পর্কের সমীকরণ। এর কিছুটা আঁচ মিলেছে মার্কিন গণমাধ্যম এক্সিওসকে দেওয়া ট্রাম্পের বক্তব্যে। ইরানের সঙ্গে ফের যুদ্ধে জড়ালে একাই লড়তে হতে পারে নেতানিয়াহুকে, এমন সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আয়রন ডোম এবারও ব্যর্থ, ইরানি মিসাইল থামাতে পারেনি। ইসরায়েলের ঘাঁটিতেই হলো হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা আবারও নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যেই ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এরোস্পেস ফোর্স জানান, তারা অপারেশন নাসর নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে হামলাগুলো পরিচালনা করেছে। ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম এবং তেল নভ বিমান ঘাঁটি। 2টি ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান ঘাঁটি দুটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে পরিসাই হাইফা প্রধান বিমান ঘাঁটি ইসরায়েল ছেড়ে পালাচ্ছে লক্ষ লক্ষ বাসিন্দা। 5 দেশ মিলেও আটকাতে পারল না ইরানের সেই অস্ত্র। ছাই করে দিল ইসরায়েলের হাইফা শহর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রীতিমতো স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। জায়নবাদী ইসরায়েলের দম্ভ চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলল এক নতুন অগ্নিদানব। যুদ্ধের এতগুলো দিন পার হওয়ার পর অবশেষে নিজেদের আসল এবং সবচেয়ে গোপন অস্ত্রটি যুদ্ধক্ষেত্রে নামালো ইরান। আর তাতেই ছাই হয়ে গেছে ইসরায়েলের অন্যতম প্রধান ও সুরক্ষিত শহর হাইফা। ইরান কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ারে পরিণত হলো, যেটা এতদিন ধরে ইসরায়েল ছিল? আমেরিকার সামরিক সহযোগিতায় মধ্যপ্রাচ্যে এতদিন ধরে রাজত্ব করে এসেছে ইসরায়েল। ইসরায়েলি আরব বিশ্বে শেষ কথা বলে এসেছে, কিন্তু এই প্রথম অতীতের সমস্ত সমীকরণ ছাঁচ ভেঙে দিয়ে ইরান নতুন ইতিহাস, নতুন ধারা শুরু করলো মধ্যপ্রাচ্যে। এটা প্রত্যেকের কাছে সুবিদিত যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হবার পর থেকে আরবরা বারবার আক্রমণ করেছে এই ইসরায়েলের নাম মুছে দেওয়ার জন্য, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এই আরব বিশ্ব কিন্তু ইসরায়েলের কাছে যাচ্ছে তাইভাবে পরাস্ত হয়েছে। সে 1948 সাল মনে করুন, যখন সমস্ত আরব রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েল রাষ্ট্র সদ্য যখন জন্ম হলো, তখনই আক্রমণ করা হয়েছিল এবং প্যালেস্টাইনের মাটি থেকে ইসরায়েলকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। ট্রাম্পের হুঙ্কার, নেতানিয়াহুর জেদ আর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তখন বারুদের গন্ধ। বিশ্ববাসী যখন ভেবেছিল ইরান কোন ঠাসা, ঠিক তখনই টেবিল উল্টে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা আর ইসরায়েলের বৃষ্টির মতো বোমার মুখেও ইরান আজ কেন আগের চেয়েও বেশি শক্তিশালী? কেন বারবার চুক্তির ফাঁপা বলে আউড়ে বেড়াচ্ছেন ট্রাম্প? আজকের খবর সংযোগে আমরা উন্মোচন করব ভূ রাজনীতি সেই ভয়ঙ্কর সব সত্য, যা এড়িয়ে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যম। যখন লোহিত আকাশ চিরে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে শুরু করলো, তখন থমকে যায় গোটা তেল আবিব। সাইরেনের তীব্র আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এমনকি হাসপাতালের নবজাতকদের ইনকিউবেটর পর্যন্ত সরিয়ে নিতে হয়েছে মাটির নিচে সুরক্ষিত বাংকরে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা কারো কাছেই হয়তো এই আঘাতের আগাম কোনো স্পষ্ট বার্তা ছিল না। ইসরায়েলের 13 নম্বর চ্যানেলের সামরিক সংবাদদাতা অ্যালান বেন ডেভিড স্পষ্ট করেই বলেছেন, তেল আবিব ভাবতেও পারেনি যে ইরান এভাবে সরাসরি আঘাত হানার দুঃসাহস দেখাবে। সাম্প্রতিক ইসরায়েল মার্কিন
যৌথ অভিযানের পর মনে করা হয়েছিল ইরান হয়তো এবার পিছু হটবে, কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করল তেহরানের এই আকস্মিক হামলা। প্রকৃতপক্ষে এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল ওই দিন সকালেই, যখন ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ বৈরুতের একটি বহুতল ভবনে বিমান হামলা চালায়। ইসরায়েলের দৃষ্টিতে সেই হামলা হয়তো ছিল অত্যন্ত সীমিত এবং প্রতীকী, যা কেবল দুজন লেবাননি নাগরিকের প্রাণ কেড়ে নেয়, কিন্তু তেহরানের কাছে এটি ছিল যুদ্ধবিরতি চুক্তির এক চরম ও ক্ষমার অযোগ্য লঙ্ঘন, যার জবাব দিতে তারা মুহূর্ত মাত্র দেরি করেনি। ইরানের এই পাল্টা আঘাতের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র কাদা ছোড়াছুড়ি ও সমালোচনা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি নিয়ে খোদ দেশের ভেতরে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক। কেউ কেউ যেখানে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক প্রতিশোধের দাবি তুলছেন, অন্যপক্ষ আবার সতর্ক করে বলছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলকে এক অপূরণীয় কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এই নাটকীয় পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন থেকে উড়ে এলো এক নতুন সমীকরণ, যা তেল আবিবকে আরও বেশি কোণঠাসা করে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় নেতানিয়াহুকে অনুরোধ করেছেন যাতে তিনি ইরানের ওপর আর কোনো পাল্টা হামলা না চালান। হোয়াইট হাউসের এই দৃশ্যত নমনীয় অবস্থান ইসরায়েলি নীতি নির্ধারকদের ক্ষোভ ও হতাশাকে যেন আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। দেশের এমন সংকটাপন্ন মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের এই হস্তক্ষেপকে অনেকেই ভালো চোখে দেখছেন না। ইসরায়েলের অনেক উগ্রপন্থী ধারা ও রাজনৈতিক বিশ্লেষক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু দেশের জাতীয় নিরাপত্তার মতো অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত বিদেশি নেতাদের হাতে তুলে দিচ্ছেন। আমেরিকার ওপর এই অতিরিক্ত নির্ভরশীলতা ইসরায়েলের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন তারা। ইরান থেকে প্রকাশিত এই ভিডিওই প্রমাণ করে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। এই নীতিতেই যুদ্ধ করছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। যুদ্ধই ইরানের একমাত্র শক্তি, জীবন মরণের লড়াই। এটি ইসরায়েলের অস্তিত্ব ধুলোয় মেশানোর লড়াই। সোমবার ইসরায়েলে ইরানের যতগুলো মিসাইল ছুটে গিয়েছে সবগুলোই ফাঁকি দিয়েছে ইসরায়েলি রাডার। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছে ইরানের শক্তিধর খেইবার শেকান, গদর আর ইমাদের মতো মিসাইল। ইরান গতকালের হামলায় মূলত ব্যবহার করেছে এই 3 ধরনের মিসাইল। এর মধ্যে খেইবার শেকান ইরানের তৃতীয় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। প্রায় 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটি এমন ভাবে নকশা করা হয়েছে যাতে খুব সহজেই রাডারের চোখ ফাঁকি দিতে পারে এটি। ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও খুব সহজেই ফাঁকি দিতে সক্ষম গদর তরল জ্বালানি চালিত একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় 2,000 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইমাদ ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড বা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা 1,500-এর বেশি দূরত্বে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। এসব মিসাইল দিয়ে ইসরায়েলের এমন সব জায়গায় ইরান আঘাত এনেছে, সেসব স্থানে আঘাতের ক্ষত কখনোই কাটিয়ে উঠতে পারবে না বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার প্রতিশোধে ইহুদি রাষ্ট্রের ঠিক একই ধরনের একটি কেমিক্যাল কারখানায় আঘাত এনেছে মোজতবা খামেনির বাহিনী। এটির অবস্থান হাইফা শহরে। এখানেই আছড়ে পড়েছে ইরানি ব্যালিস্টিক মিসাইলের বহর। আইআরজিসি জানিয়েছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত এনেছে তেহরান। বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের জ্বালানি এবং শিল্প স্থাপনাকে লক্ষ্যবস্তু করার জবাবে চালানো হয়েছে এই হামলা। ইসরায়েল আমেরিকা ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহিনীর মতে, ইসরায়েল বেসামরিক অবকাঠামো, তেল শিল্প খাতকে লক্ষ্যবস্তু করে খেলছে বিপজ্জনক এক খেলা, যার পরিণতি পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোর ওপর ফেলতে পারে বড় প্রভাব। বাহিনীর সতর্কবার্তা, যদি এমন হামলা অব্যাহত থাকে তাহলে অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় আকারে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। যার প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছিলেন সেই ব্যক্তি এখন সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ব্যক্তিটি আর কেউ নন, যুদ্ধ আর ধ্বংসের কারবারি বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক এই মুহূর্তে বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নতুন করে যুদ্ধে জড়ানো নিয়ে দিয়েছেন সতর্কবার্তা। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সাথে ফের সংঘাতে জড়ালে একাই লড়তে হতে পারে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র পাশে নাও থাকতে পারে। খুব শিগগির একা হয়ে পড়তে পারেন নেতানিয়াহু। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের ফেলো ফিলিস পেনিসের মতে, ট্রাম্পের এই সতর্কবার্তা আরও বেশি গুরুত্ব পেত যদি যুক্তরাষ্ট্রের তরফ থেকে বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ দেখা যেত। এতদিন ওয়াশিংটন যেভাবে তেল আবিবকে সামরিক কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে, এতে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা হয়ে গেছে নড়বড়ে। যুক্তরাষ্ট্র যদি সত্যি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে চায়, তাহলে শুধু বক্তব্য নয়, নীতিগত ও বাস্তব পদক্ষেপও নিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে অব্যাহত মার্কিন অবরোধ চুক্তিতে পৌঁছাতে ইরানকে চাপে ফেলেছে। কার্যকর চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবিও করেন ট্রাম্প।
এদিকে বারবার ট্রাম্প সতর্ক করার পরও ইরানে নতুন করে হামলা চালিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দিয়েছে একটি বার্তা। ইরানে হামলার মাধ্যমে ওয়াশিংটনকে ইসরায়েল বোঝাতে চেয়েছে তেহরানের সাথে কোনো সমঝোতা বা চুক্তির সময় ইসরায়েলের নিরাপত্তা ও স্বার্থকে বিবেচনায় রাখতে হবে। এমনটা না হলে পরিস্থিতি জটিল করে তুলতে পারে তেল আবিব। লেবাননে ফের হামলা না চালানোর শর্তে ইরান আপাতত সংঘাত স্থগিত রাখলেও ইসরায়েল হাঁটছে আগ্রাসী পথে। ট্রাম্পের সংযত থাকার উপদেশকে পাশ কাটিয়ে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত 8 জনের। বেশ কয়েকটি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়েছে আইডিএফ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা আবারও নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যেই ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনাকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের এরোস্পেস ফোর্স জানান তারা অপারেশন নাসর নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে হামলাগুলো পরিচালনা করেছে। ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম এবং তেল নফ বিমান ঘাঁটি। দুটি ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান ঘাঁটি দুটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। নেভাতিম বিমান ঘাঁটি ইসরায়েলের সবচেয়ে আধুনিক সামরিক স্থাপনাগুলোর একটি। এখানে দেশটির অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। এসব বিমান দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনা, প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করা এবং কৌশলগত হামলা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজা, লেবানন, সিরিয়া এবং ইরান সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক অভিযানের ক্ষেত্রেও এই ঘাঁটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তেল নফ বিমান ঘাঁটি ইসরায়েলের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি। এখানে F-15 যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। এই বিমান ঘাঁটি পাইলট প্রশিক্ষণ, যুদ্ধ স্কোয়াড্রন পরিচালনা ও বিশেষ সামরিক অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ইসরায়েলের বিমান শক্তির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই ঘাঁটিটি পরিচিত। ইরানের দাবি সাম্প্রতিক এই হামলা ছিল ইসরায়েলের আগের সামরিক পদক্ষেপের জবাব। তেহরানের অভিযোগ অনুযায়ী ইসরায়েল এর আগে ইরানের 3টি রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। পাশাপাশি দক্ষিণ পশ্চিম ইরানের গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি কেন্দ্র মাহশাহার পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এসব ঘটনার প্রতিক্রিয়াতেই ইরান পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ইরান ইতিমধ্যেই সতর্ক করেছে যে ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক পদক্ষেপ নেয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের স্থাপনাগুলোও হামলার শিকার হবে। এদিকে ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় আশ্চর্যজনকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বরং ইরান ও ইসরায়েলকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানান তিনি। ট্রাম্পের এমন আহ্বানের পরপরই পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দেয় ইরান ও ইসরায়েল। ইসরায়েলে এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্পের অনুরোধের পর ইরানে পরিচালিত হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং সিদ্ধান্তটি কৌশলগত বিবেচনায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি শহরগুলোতে হামলা অব্যাহত রাখলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইসরায়েল। রীতিমতো স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। জায়নবাদী ইসরায়েলের দম্ভ চূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলল এক নতুন অগ্নিদানব। যুদ্ধের এতগুলো দিন পার হওয়ার পর অবশেষে নিজেদের আসল এবং সবচেয়ে গোপন অস্ত্রটি যুদ্ধক্ষেত্রে নামালো ইরান। আর তাতেই ছাই হয়ে গেছে ইসরায়েলের অন্যতম প্রধান ও সুরক্ষিত শহর হাইফা। ইরান থেকে তেল আবিব দূরত্বটা মোটেও কম নয়। ইরানের এই নতুন মারণাস্ত্রকে আঘাত হানতে পাড়ি দিতে হয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশসীমা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই দীর্ঘ পথ অতিক্রম করার সময় পৃথিবীর কোনো দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটিকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আধুনিক বিজ্ঞানের সমস্ত সমীকরণ ভুল প্রমাণ করে এই আকাশযানকে ধ্বংস করার ক্ষমতা বর্তমানে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমে নেই। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এবার সাধারণ কোনো ড্রোন ব্যবহার করেনি। এর ডানায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক জেট ইঞ্জিন। প্রোপেলারের চেনা আওয়াজ ছাপিয়ে এই জেট ইঞ্জিন ড্রোনটিকে দিয়েছে শব্দের চেয়ে তীব্র গতি এবং এক অবিশ্বাস্য ধ্বংসাত্মক ক্ষমতা, যার ফলে শত্রুপক্ষের ইন্টারসেপ্টরগুলো কিছু বুঝে ওঠার আগেই হাইফা শহরের সামরিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরানের এই অভাবনীয় ও রণচণ্ডী রূপে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলি প্রশাসন। সুরক্ষিত বাংকারে বসেও নেতানিয়াহুর সেনাপতিরা রাতের ঘুম হারিয়ে ফেলেছেন। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই প্রযুক্তিগত বিপ্লব মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্যকে এক রাতে বদলে দিয়েছে। এই জেট ড্রোন শুধু দ্রুতগামী নয়, এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিভ্রান্ত করতে সক্ষম। নিখুঁত গতিতে ভুয়া লক্ষ্যবস্তু বা ডেকই তৈরি করে এটি প্রতিপক্ষের চোখ ফাঁকি দেয় এবং মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানে পরম নিষ্ঠুরতায়। তবে ধ্বংসযোগ্য এখানেই শেষ নয়। জেট ড্রোনের পাশাপাশি আকাশ জুড়ে তাণ্ডব চালিয়েছে ইরানের তৈরি কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল চালিত মাধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল খাইবার শেকার। 1450 কিলোমিটার দূর থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের বুস্টারগুলো যখন মাঝ আকাশে আলাদা হচ্ছিল, তখন হাইফার বাসিন্দারা কেবল নিজেদের ধ্বংসই দেখছিল। ইরান কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ারে পরিণত হলো, যেটা এতদিন ধরে ইসরায়েল ছিল? আমেরিকার সামরিক সহযোগিতায় মধ্যপ্রাচ্যে এতদিন ধরে রাজত্ব করে এসেছে ইসরায়েল। ইসরায়েলি আরব বিশ্বে শেষ কথা বলে এসেছে। কিন্তু এই প্রথম অতীতের সমস্ত সমীকরণ ছাঁচ ভেঙে দিয়ে ইরান নতুন ইতিহাস, নতুন ধারা শুরু করলো মধ্যপ্রাচ্যে। এটা প্রত্যেকের কাছে সুবিদিত যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে আরবরা বারবার আক্রমণ করেছে এই ইসরায়েলের নাম মুছে দেওয়ার জন্য। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই এই আরব বিশ্ব কিন্তু ইসরায়েলের কাছে যাচ্ছে তাইভাবে পরাস্ত হয়েছে। সে 1948 সাল মনে করুন, যখন সমস্ত আরব রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েল রাষ্ট্র সদ্য যখন জন্ম হলো তখনই আক্রমণ করা হয়েছিল এবং প্যালেস্টাইনের মাটি থেকে ইসরায়েলকে উপড়ে ফেলার
করার চেষ্টা করা হয়েছিল। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে আরবরা সম্মিলিতভাবে পরাস্ত হয়েছিল ইসরায়েলের হাতে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আরো দুবার। তারপরে 1967 সালে 6 দিনের যুদ্ধ কিংবা 1973 সালের ইয়ম কিপ্পুরের যুদ্ধ, প্রতিটা যুদ্ধতেই ইসরায়েল ঢাল হয়েছিল আর মূল যুদ্ধ করেছে আমেরিকা। ফলে আরব বিশ্ব শত চেষ্টা করেও এই ইসরায়েল রাষ্ট্রকে পরাস্ত করতে পারেনি। যখনই ইসরায়েলে আক্রমণ করেছে, পাল্টা আক্রমণ করে ইসরায়েল সকল রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের বিস্তৃত অঞ্চল নতুন করে দখল করে নিয়েছে। এর অর্থ কি? আরবরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেনি এমন কিন্তু নয়। বারবার পরাস্ত হবার পর ইসরায়েলকে যে যুদ্ধে হারানো যায়, তাকে পরাস্ত করা যায়, এই বিশ্বাসটাই হারিয়ে ফেলেছিল আরব রাষ্ট্রগুলো। কিন্তু সেই সমস্ত করুণ ইতিহাসকে পিছনে ফেলে এই মুহূর্তে ইরান একটি নতুন ইতিহাসের জন্ম দিল। ইরান দেখিয়ে দিল যে ইসরায়েলকে মার দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া যায়। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে হামলা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, সেই যুদ্ধে ইরান কিন্তু প্রতিরক্ষামূলক যুদ্ধে লড়াই করেছে। মারের বদলে মার দিয়েছে ইরান। কিন্তু প্রথম হামলা ইরান একবারের জন্য ইসরায়েলের উপরে করেনি। সেখান থেকে আমাদের অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন যে ইরান কেন মার খাওয়ার জন্য অপেক্ষা করছে, মার খেয়ে তারপরে কেন মারছে, প্রথমেই কেন মারছে না? এটা একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন ছিল যে ইরান কেন মার খাওয়ার অপেক্ষা করে তারপরে পাল্টা মার দিচ্ছিল। কারণ গোটা যুদ্ধে ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ইরান রাষ্ট্র হিসেবে অত্যন্ত সুগঠিত এবং তার একটি গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো রয়েছে। ইরানের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল তারা প্রথম যুদ্ধে জড়াবে না। কারণ ইতিমধ্যেই ইরান রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বের কাছ থেকে সীমাহীন নিষেধাজ্ঞার ভারে ভারাক্রান্ত। তাই নতুন করে বিশ্বে ইরানের ভাবমূর্তি খারাপ করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। তাই ইরানের কাছে পর্যাপ্ত শক্তি থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির সূচনা ইরান করেনি। কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 8 এপ্রিল পর্যন্ত লাগাতার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার, আর তার সঙ্গেই মধ্যপ্রাচ্যের ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্র, এই দুই শক্তির সঙ্গে লাগাতার লড়াই করেও ইরান তার শক্তিকে অক্ষত রাখতে পেরেছে, যেটা একটা বড়সড় বিজয় ইরানের জন্য। কিন্তু তারপর 2 মাস ব্যাপী নীরব থাকার পর ইসরায়েল যখন লাগাতার লেবাননে রক্ত ঝরাতে থাকলো, সমস্ত আন্তর্জাতিক আইন কানুনকে গুড়িয়ে দিয়ে, এমনকি আমেরিকার গ্যারান্টিতে লেবানন সরকারের সঙ্গে 50 দিনের মধ্যে 5 বার যুদ্ধবিরতি চুক্তি করবার পরেও প্রতিদিন লেবাননে রক্ত ঝরিয়েছে। 2 মাসের মধ্যেই 6,500 মানুষকে খুন করেছে এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্র। তারপর কিন্তু ইরান আর চুপ থাকতে পারেনি। ইরানের পক্ষে এনাফ ইজ এনাফ এই কথাটাই বলা হয়েছিল। তখন ইরানের এই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা র্যাডিক্যাল শিফট নেয় তাদের বিদেশ নীতিতে, এবং এতদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরান তার প্রক্সির মাধ্যমে তার শক্তি জাহির করেছে, ইসরায়েলের বিরুদ্ধে হোক বা আমেরিকার বিরুদ্ধে হোক। এই প্রথম আমরা দেখলাম 180 ডিগ্রি রাজনৈতিক অবস্থান বদলে এই মুহূর্তে ইরান ঠিক করেছে প্রক্সি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের মাধ্যমে সে আর মধ্যপ্রাচ্যে শক্তি দেখাবে না, বরং এই সমস্ত প্রক্সিগুলোকে নিজের শক্তি দিয়ে বাঁচিয়ে রাখবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি লড়াই নেমে। আর সেটাই করে দেখালো ইরান 7 তারিখের মধ্যরাতে লেবাননের বেইরুট শহর আক্রমণ করার অপরাধে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে সরাসরি মিসাইল হামলা করলো অপারেশন নাসিরের মাধ্যমে। আর এটাই এখন পশ্চিমী দুনিয়ার অধিকাংশ বিশ্লেষক মনে করছে যে ইরান তার অবস্থাকে 100 ভাগ বদলে ফেলেছে। এই আক্রমণের আগেই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি জানিয়েছিলেন যে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে 39 দিন যুদ্ধে লড়বার পরেও এই মুহূর্তে ইরানের সৈন্যবাহিনী যুদ্ধের আগের তুলনায় আরো অনেক বেশি শক্তিশালী। আর তারই প্রতিফলন কিন্তু আমরা এই আক্রমণের পরে দেখলাম। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অভিনয় করুন, মিথ্যা বলুন, কিন্তু বারবার ইসরায়েলকে সংযত হতে বলেছে। সেটা একটা অদ্ভুত নতুন একটা ঘটনা, কারণ এর আগে কোনো মার্কিন রাষ্ট্রপতিকে ইসরায়েলকে ধমক দিতে শোনা যায়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর হাতে বন্দী একজন কৃতদাস, তারপরেও তাকে শোনা গেছে ইসরায়েলকে সংযত হতে, ইরানের উপরে আক্রমণ না করতে। কিন্তু কেন এই পরিবর্তন? সত্যি ইতিমধ্যে ইরান কি পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়েছে, নাকি ইরানের কাছে এমন সামরিক অস্ত্র রয়েছে যার বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল কিংবা আমেরিকার খুব একটা সুবিধা যে হবে না, সে কথা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন। আর পাশাপাশি বেঞ্জামিন নেতানিয়াহু, যার জেলে যাওয়া আটকাতে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর সামনেই যে নির্বাচন আসছে ইসরায়েলে, সেই নির্বাচনে জিততে গেলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ করতে হবে, হয় ইরানের সঙ্গে কিংবা লেবাননের সঙ্গে। যুদ্ধ ছাড়া যুদ্ধবাজ ইসরায়েলরা কোনো নেতাকে ভোট দেবে না। তাই তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য এবং জেল যাত্রা থেকে বাঁচবার জন্য বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ করাটা একান্তই প্রয়োজনীয়। যদিও বিষয়টি খুব অবাক করা যে অন্য দেশের মানুষ মেরে মানুষ খুন করে এই ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক নেতা তিনি প্রধানমন্ত্রী চেয়ার দখল করবেন। নক্কারজনক, ধিক্কার জানাতে হয় ইসরায়েলবাসীকে, ধিক্কার জানাতে হয় তাদের এই রাজনৈতিক হিংস্র ব্যবস্থাকে। কিন্তু তারপরেও এই বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের হাতে মার খেয়ে প্রাথমিকভাবে ইরানের উপরে পাল্টা আক্রমণ করলেও শেষ আক্রমণ কিন্তু ইরান করেছে ইসরায়েলের উপরে, এবং তারপরে পাল্টা আক্রমণ করবার সাহস দেখাচ্ছে না, অন্তত এই সময়ের জন্য। কিন্তু এই মৌলিক পরিবর্তন হওয়ার পরই ইসরায়েলের অভ্যন্তরীণ প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েলের যুদ্ধবাদী জনতা এখন জোর গলায় চিৎকার করে বলছে বেঞ্জামিন নেতানিয়াহু কেন মার খাবার পরেও ইরানে পাল্টা মার দিচ্ছে না? আমরা কি তাহলে ইরানের হাতে মার খেয়ে বাঁচবো? আমাদেরকে কিল খেয়ে কিল হজম করতে হবে? এ তো হতে পারে না। কারণ 1948 সালের পর থেকেই আমরা আরব বিশ্বকে পিটিয়ে এসেছি, মেরে এসেছি, সেটাই আমাদের ইতিহাস। বেঞ্জামিন নেতানিয়াহু কেন নতুন করে ইরানে আক্রমণ করছে না? গোটা দেশে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু প্রশ্নের মুখে পড়েছেন পাল্টা আক্রমণ না করার জন্য, যুদ্ধ না চালিয়ে যাওয়ার জন্য। 1
একদিনের যুদ্ধবিরতিতেই ইরানের অভ্যন্তরে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি আমরা দেখছি যে ইসরায়েলের অন্যতম প্রধান খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট, যেটি জায়নবাদের অন্যতম প্রধান মুখপাত্র, মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোকে দখল করার যে মতবাদ, যে মতাদর্শ, সেই মতাদর্শকে বহন করে প্রচার করে দ্য জেরুজালেম পোস্ট। এই জেরুজালেম পোস্ট কাগজের এডিটর ইন চিফ জিকা ক্লেইন সহ আরো একগুচ্ছ লেখক তারা গতকাল রাতেই একটি সম্পাদকীয় প্রকাশ করেন। যে সম্পাদকীয় প্রধান কথাই হচ্ছে এই প্রথম ইসরায়েল কোন মুসলিম রাষ্ট্রের কাছ থেকে মার খেলো, মার খাবার পরে পাল্টা মার দিতে আর সাহস করছে না, মার খেয়ে হজম করছে মুখ বুঝে। তাহলে কি সত্যি সত্যি আমরা ধরে নেব, প্রশ্ন করছে না জেরুজালেম পোস্ট, তাহলে কি সত্যি সত্যি আমরা ধরে নেব যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন হয়ে গেল? অর্থাৎ ইরান কি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী রাষ্ট্রের জায়গা দখল করে নিল? ট্রাম্পের হুঙ্কার, নেতানিয়াহুর জেদ আর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে তখন বারুদের গন্ধ। বিশ্ববাসী যখন ভেবেছিল ইরান কোন ঠাসা, ঠিক তখনই টেবিল উল্টে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা আর ইসরায়েলের বৃষ্টির মতো বোমার মুখেও ইরান আজ কেন আগের চেয়েও বেশি শক্তিশালী? কেন বারবার চুক্তির ফাঁপা বলে আউড়ে বেড়াচ্ছেন ট্রাম্প? আজকের খবর সংযোগে আমরা উন্মোচন করব ভূ রাজনীতি সেই ভয়ঙ্কর সব সত্য যা এড়িয়ে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যম। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় যে যুদ্ধ বিমানগুলো গর্জে উঠেছে তা শুধু ইসরায়েল ইরানের লড়াই নয়, এটি একটি নতুন ভূ রাজনৈতিক খেলার টার্নিং পয়েন্ট। বিশ্লেষকদের চোখ কপালে তুলে ইরান যেভাবে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিচ্ছে তাতে পরিষ্কার তেহরান এখন আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, তারা এখন সরাসরি স্ট্র্যাটেজিক পাল্টা আক্রমণের সক্ষমতা দেখিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে যুদ্ধবিরতির কথা বললেও পর্দার আড়ালে ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া যে এই হামলা অসম্ভব ছিল তা এখন ওপেন সিক্রেট। ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু যে দীর্ঘদিনের লাইফ প্রজেক্ট, অর্থাৎ ইরানকে ভেঙে ফেলা স্বপ্ন, তা যে ধূলিসাৎ হতে চলেছে তা নিয়ে খোদ ইসরায়েলের ভেতর থেকে এখন সমালোচনা উঠছে। কেন ট্রাম্প গত 2 মাসে 37 বার ইরান চুক্তির মিথ্যা গল্প শুনিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করছেন? আজকের পুরো আয়োজনে থাকছে এর চুলচেরা বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত কয়েকদিনে ইরানের ভূখণ্ডে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বজায় রাখার স্পষ্ট নির্দেশ উপেক্ষা করেই বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক পদক্ষেপ নেন। এই ঘটনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উত্তেজনার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক দর কষাকষিতে ইরান আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। এই সংকটের মূলে রয়েছে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে তেহরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এর জের ধরে এপ্রিলের যুদ্ধবিরতি ভঙ্গের পর প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরে বোমা বর্ষণ করলো ইসরায়েল। আর এই সংঘাত বর্তমান মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি ও কূটনৈতিক পরিস্থিতির ভয়াবহতাকে সামনে এনেছে। একই সঙ্গে এটি ট্রাম্পের ইসরায়েল নীতি এবং তেহরানের নতুন রণকৌশলকেও স্পষ্ট করে তুলেছে, যেখানে ইরান এখন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংকটের সঙ্গে নিজেদের সরাসরি যুদ্ধের ভাগ্যকে জড়িয়ে ফেলার ঝুঁকি নিতেও প্রস্তুত। ট্রাম্পের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এই সংকটে বিশেষভাবে দৃশ্যমান হয়ে উঠেছে। যদিও ট্রাম্প দাবি করেছেন নেতানিয়াহু তার নির্দেশ অমান্য করেনি, তবে বাস্তবে তার প্রভাব যে সীমিত তা স্পষ্ট। এমনকি ট্রাম্পের কঠোর সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইরানে আক্রমণ চালিয়েছে। বিশ্লেষকদের মতে পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের আকাশপথের সমন্বয় ও সহায়তা ছাড়া এই হামলা ইসরায়েলের জন্য কার্যত অসম্ভব ছিল। আর সেন্টাগন তো বলে দিয়েছে যে তারা গ্রিন সিগন্যাল দিয়েছিল ইরানে হামলা করার জন্য ইসরায়েলকে। অর্থাৎ ট্রাম্পের মুখে থামানোর বার্তা থাকলেও পর্দার অন্তরালে ওয়াশিংটনের অত্যন্ত পরোক্ষ সম্মতি বা হলুদ বাতি এই হামলার পেছনে কাজ করেছে। বর্তমান পরিস্থিতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো ইরানের কৌশলগত অবস্থানটা। ইরান কেবল নিজের সুরক্ষার জন্যই নয়, বরং লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসাবে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত করেছে। এই ঘটনার মাধ্যমে ইরান পরখ করতে চেয়েছে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র কতটা সরাসরি সমর্থন দিচ্ছে বা তারা যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। সংঘাত শেষে ট্রাম্প প্রশাসনের আলোচনার উপর পুনরায় গুরুত্বারোপ করার প্রবণতা তেহরানকে আরো সাহসী করে তুলেছে, যা তাদের আলোচনার টেবিলে এক নতুন শক্তি জুগিয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন সামরিক প্রতিরোধ সত্ত্বেও তারা আলোচনার টেবিল ত্যাগ করেনি। বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে অর্থনৈতিক সংকটে থাকা ইরান আলোচনার টেবিলে মূলত 2টি দাবি জোরালো করতে চায়: নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আটকে থাকা বিপুল পরিমাণ তেলের আদর্শ পুনরুদ্ধার এবং লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের উপর ইসরায়েলি হামলা সীমিত করা। ইরান বুঝতে পেরেছে মার্কিন মধ্যবর্তী নির্বাচন এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে সৃষ্ট তেলের উচ্চ মূল্য ট্রাম্প প্রশাসনকে চাপে রেখেছে। ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত পরমাণু চুক্তিটি বর্তমানে একটি অনিশ্চিত অবস্থায় ঝুলে আছে। ট্রাম্প কোনো নতুন যুদ্ধে ঝুঁকি নিতে অনিচ্ছুক হলেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা অর্থ ছাড়ের বিষয়ে তার অবস্থান কিন্তু এখন অনড় রয়েছে এবং তিনি বারবার বলছেন নিষেধাজ্ঞা দিয়েই তিনি চাপে রাখবেন ইরানকে। এই দর কষাকষিতে তেহরান এখন বুঝতে পারছে অর্থনৈতিক চাপের বিপরীতে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন ওয়াশিংটনকে সমঝোতায় আসতে বাধ্য করতে পারে। যদিও উভয় পক্ষই এখন আলোচনার কথা বলছে, তবে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিবেশে দীর্ঘস্থায়ী শান্তির পথ এখনো বেশ বন্ধুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর কেটে গেছে 2 মাসেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় দাবি করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি রয়েছে, অথচ বাস্তবে তার এই কথার কোনো প্রতিফলন দেখা যায়নি। এমনকি চুক্তি হওয়ার কোনো দৃশ্যমান লক্ষণ না থাকলেও গত 2 মাসে ট্রাম্প অন্তত প্রায় 40 বারের মতো বিভিন্ন মঞ্চে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমের সামনে দাবি করেছে ইরান চুক্তি এই বুঝি হয়ে গেল। ট্রাম্পের ঘন ঘন দাবির পেছনে কোনো প্রকৃত কূটনীতি সাফল্য আছে নাকি এটি কেবল তার নির্বাচনী প্রচারণার অংশ, তা নিয়ে এখন বিশ্বজুড়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান।
ঘটনা শুরুটা হয়েছিল গত 23শে মার্চ, যুদ্ধ শুরু হওয়ার পর 1 মাসেরও কম সময়ের মধ্যে। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন আলোচনার প্রায় সব পয়েন্টেই দুই পক্ষ একমত হয়েছে, অথচ বিস্ময়করভাবে ইরান তখন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনার কথাই সরাসরি অস্বীকার করেছিল। ঠিক পরের দিনগুলো থেকে ট্রাম্প তার চেনা ভঙ্গিতে বলতে শুরু করেন ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। মার্চের 25 ও 26 তারিখ তিনি আরো বাড়িয়ে দাবি করেন ইরান চুক্তির জন্য কার্যত ভিক্ষা চাইছে। অথচ চুক্তি করতে এত ব্যাকুল হওয়ার পরেও গত 2.5 মাসে কেন করে চুক্তি স্বাক্ষরিত হলো না, সেটি এক বড় রহস্য এবং কূটনৈতিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এপ্রিল মাস জুড়ে ট্রাম্পের এই দাবির মাত্রা আরো বেড়ে যায়। 7 এপ্রিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত হতে আরো মাত্র 2 সপ্তাহ সময় লাগবে। 15 থেকে 17 এপ্রিলের মধ্যে তিনি অন্তত 3টি ভিন্ন অনুষ্ঠানে দাবি করেন ইরান সব শর্ত মেনে নিতে রাজি হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যেই চুক্তি হয়ে যাবে। এমনভাবে পরিস্থিতি উপস্থাপন করা হচ্ছিল যেন সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু এপ্রিলে সেই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেয়নি। সমালোচকরা মনে করছেন ট্রাম্প হয়তো একটি কাল্পনিক সাফল্যের চিত্র তৈরি করে শেয়ার বাজারকে শান্ত রাখার চেষ্টা করছে, অথবা জনসমর্থন বাড়াতে মিথ্যা আশ্বাসে আশ্রয় নিচ্ছেন। আরেকটা কারণ হতে পারে, এবং সেটা প্রথম থেকে কাজ করেছিল, সেটা ছিল তেলের দাম কমানো। সেটাও এখন ব্যর্থ। মে মাস এবং জুন মাসের শুরুতে ট্রাম্পের এই ধারা বজায় ছিল। মে মাসের মাঝামাঝি সময় তিনি দাবি করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে, কারণ তারা চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। যদিও ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন যে তার আগের অনেক ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছে, তবু তিনি দমে যাননি। জুনের শুরুর দিকে অর্থাৎ 7 ও 8 জুন তিনি আবারও দাবি করেন ইরান ও ইসরায়েলের মধ্যকার সাইড যুদ্ধ প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেললেও তারা চুক্তির চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি আছেন। লিন্ডসে গ্রামের সভায় তিনি আবার 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। ট্রাম্পের এই অনবরত দাবির পেছনে প্রকৃত কারণ নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। সমালোচকরা বলছেন ট্রাম্পের এই বয়ান এখন আর কোনো আন্তর্জাতিক গুরুত্ব বহন করে না। কেউ কেউ মনে করছেন তিনি হয়তো কোনো ঘোরের মধ্যে আছেন, অথবা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত ছড়িয়ে নিজের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করছেন। এটা হতে পারে, কারণ একদিকে ইরান স্পষ্টভাবে আলোচনার বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছে কিংবা অস্বীকার করছে, কিন্তু না, ইরান যদি আলোচনা করে তখন তারা বলে যে আমরা আলোচনা করছি, আর যখন বলে আমরা করছি না তখন সে করতেছে না। সে ছল চাতুরি করে না, সে কূটনীতিক খেলা খেলে ইরান। ইসরায়েলি লেখক ও কলামিস্ট গিলিয়ান লেভি বলেছেন ইরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের যে লাইফ প্রজেক্ট বা সোজা কথায় লক্ষ্য ছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন কয়েক দশক ধরে ইরান সরকারকে উৎখাতের যে চেষ্টা নেতানিয়াহু চালিয়ে আসছেন তা বাস্তবে কোনো কাজেই আসেনি। লেভি বলেন নেতানিয়াহুর জীবনের মূল লক্ষ্য ছিল এই বিশ্বাস যে শক্তির মাধ্যমে ইরানকে পরাজিত করা সম্ভব। তবে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক 2 দফার সংঘাত ও আক্রমণ প্রমাণ করেছে এই ধারণাটি ভিত্তিহীন। তিনি আরো বলেন, তার মুখের ভাষা আমি বলছি, আমি নিশ্চিত যে নেতানিয়াহু এখন বুঝতে পেরেছেন তার লাইফ প্রজেক্ট ব্যর্থ হয়েছে। যদিও তিনি এটি স্বীকার করছেন না, তবে বাস্তবতা হলো কিছুই পরিবর্তন হয়নি। ইরানের বিরুদ্ধে তার কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবং নতুন করে সহিংসতা চালিয়েও তা অর্জন করা সম্ভব নয়। ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশ উপেক্ষা করে একা যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন, সেটিকে একটি বিপর্যয়কর সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন লেভি। তিনি বলেন যেহেতু তাদের কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হয় না, তাই তারা খুব সহজে বলতে পারে যে আসুন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাই এবং নিজেদের শক্তিতে যুদ্ধটা করি। কিন্তু বাস্তবতা হলো আমরা নিজেরা একা যুদ্ধ করার মতো অবস্থায় নেই, কারণ ইরান অনেক শক্তিশালী হয়ে উঠেছে।